বদ্ধভাবে সাইবেরিয়াতে রাশিয়ার যে স্ট্র্যাটেজিক বোম্বার ছিল সেইগুলোর উপরে আক্রমণ করেছে এবং সেই আক্রমণের ধরন এবং ইরানের বর্তমানে আক্রমণের ধরন মোটামুটি একই ধরনের। ফেরত পাওয়া, তার দেহাবশেষ ফেরত পাওয়ার জন্য এরকম অনেক বন্দীকে ফেরত দিয়েছে। অর্থাৎ ইসরায়েলেরা এই ক্যাজুয়ালিটি সহ্য করতে পারে নাই এবং এই যুদ্ধে বলা হচ্ছে যে এখন পর্যন্ত ইরানের 200-র উপরে লোক মারা গেছে এবং আহত হয়েছে অনেক, কিন্তু ইসরায়েলেরও অনেক নিহত হয়েছে এবং আহত হয়েছে। আমেরিকান অ্যাসেট ধ্বংস করার পরেই আমেরিকা জড়িয়ে যায় 1941 সালের ডিসেম্বর মাসে। সেই সময়ের তার ফলে আমেরিকা চলে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং 1951 সালে নির্বাচিত ইরানি প্রধানমন্ত্রী, ওনার নাম হচ্ছে মুসাদ্দেক, ওনাকে হত্যা করার পর থেকেই ওই যে পাহলভি শাহ গোষ্ঠী তারা ইরানের দখলে, ইরানের শাসন ক্ষমতায় থাকে এবং 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমেই তারা ক্ষমতাচ্যুত হয়। তো রেজা শাহ পাহলভি ছিল সর্বশেষ আপনার তো উনি মারা গেছেন। আর তারপরে ওনার ছেলে ওই যে এখন বিভিন্ন জায়গায় লবি করে বেড়াচ্ছে যদি উনি তার হারানো সাম্রাজ্য ফেরত পায়, অর্থাৎ হারানো ইরান ফেরত পায়। আরেকটা হচ্ছে ইরাক ব্রিফিং এ আপনার তৎকালীন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব যেটাকে বলে ওনারা, তো উনি অনেকগুলো এভিডেন্স দেখাছিলেন যে ইরাক এইরকম পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি চলে গেছে। তো তখন ফ্রান্সের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং পরে উনি আমেরিকার ফ্রান্সের প্রেসিডেন্ট হন সার্কোজি, তো উনি বললেন যে মিসাইল ক্রাইসিস যখন হয় রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা, তখন আমাদেরকে আমেরিকা থেকে যে কথাই বলা হয়েছে আমরা সেটা বিশ্বাস করছি। অর্থাৎ আমেরিকার প্রশাসন তথা প্রেসিডেন্টের উপরে আমাদের এই পরিমাণ আস্থা যে তাদের প্রমাণ দেখানো লাগে না, তাদের কথাই যথেষ্ট। এখন সেই জায়গা থেকে এই যে বর্তমান যে পর্যায়ে চলে আসছে, ডোনাল্ড ট্রাম্প সাহেবের ব্যাপারে আমাদের সরার সাহেব বলেছেন, তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এইভাবেই কিন্তু তাদের অবস্থান থেকে তারা দূরে সরে চলে যাচ্ছে এবং আন্তর্জাতিক এই যে একটা পরিচিতি, অর্থাৎ যে ইমপ্রেশন, এইটা খুব গুরুত্বপূর্ণ। তো এইটা আপনি দেখেন বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প যখন নির্বাচনী প্রচার করছিলেন, উনি বলছিলেন যে 24 ঘন্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিবেন। তো উনি তো 20 ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছেন আর আজকে কতদিন হলো, এবং এর মধ্যে যেটা সবচেয়ে ভয়াবহ কাজ করিয়েছে, যেটাতে আমেরিকান, ব্রিটিশ এবং ইসরায়েলি স্পাই সংঘবদ্ধভাবে সাইবেরিয়াতে রাশিয়ার যে স্ট্র্যাটেজিক বোম্বার ছিল সেইগুলোর উপরে আক্রমণ করেছে এবং সেই আক্রমণের ধরন এবং ইরানের বর্তমানে আক্রমণের ধরন মোটামুটি একই ধরনের। আচ্ছা, এখানে ইরানে ইসরায়েলি আক্রমণের ক্ষেত্রে আরেকটা জিনিস পরে যেটা বের হয়েছে সেটা হচ্ছে যে ওই স্থানীয়, মানে আমাদের মিলিটারি ভাষায় বলা হয় ফিফথ কলামিস্ট, তাদের সহযোগিতায় অর্থাৎ গুপ্তচরদের মাধ্যমে অনেক কিছুই, ভাবটা যেমন যেন সব ইসরায়েল করছে, ওই স্থানীয়ভাবে বোমা ফাটাইছে, ধোয়া উঠছে, মনে যেন ওরা বোম্বিং করছে। আরেকটা যেটা করছিল যে এই ইরানের যে আপনার এই ইন্টারনেট যোগাযোগ, এটা দারুণভাবে থামাই দিয়েছিল, কারণ সক্ষম হয়েছিল, কিন্তু 8 ঘন্টার মধ্যে তারা তাদের যোগাযোগ পুনঃস্থাপন করে এবং আকাশ টেলিভিশন, তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে তো হামলা করেছিল, রাষ্ট্রীয় টেলিভিশন বন্ধ ছিল। এটা হচ্ছে গতকাল করছিল এবং দুজন গত রাতের আগের রাত্রে, এবং 3 জন বোধহয় মারাও গেছে ওখানে, সেটা করছে। তো এই আক্রমণ হয়েছে, কিন্তু আমি প্রথম আক্রমণের যেটা বলছি, এখন এগুলো ধারাবাহিকভাবে সেটার সাথে আবার এগুলোর আমাদের এখন যে ঘটনা প্রবাহ হচ্ছে সেটার সম্পর্ক আছে। তো এখন এই যে ইসরায়েলের যে মোসাদের গোয়েন্দা সংস্থা, তাদের রাশিয়ার ব্যাপারে যে ধরনের কার্যক্রম, সেটা রাশিয়াকে খুব আহত করেছে
এবং এটাও মনে রাখতে হবে যে ইরান যে পরিমাণ সামরিক সহায়তা, বিশেষ করে ড্রোন সহায়তা রাশিয়াকে দিয়েছে, এটা অকল্পনীয়। কেউ চিন্তাই করে না যে এটা করতে পারে। আর কামানের গোলাও সরবরাহ করেছে। সুতরাং রাশিয়ার সেই দুর্দিনে, ইভেন কি এখন বর্তমানে যে আক্রমণ অনেক জোরদার হয়েছে ইয়ের উপরে, ইউক্রেনের উপরে রাশিয়ান আক্রমণ, ওই যে স্ট্র্যাটেজিক বোম্বারের উপরে আক্রমণের পর থেকে 9 দিন পরে তারা ব্যবস্থা নিয়েছে, 8 দিন পরে। আর ইরান 9 দিন পরে, আর এরা 8 ঘন্টা পরে ইরান পাল্টা ব্যবস্থা নেওয়া শুরু করছে। সুতরাং এই তথ্যটা একটু জানার দরকার। এবং রাশিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার উনি বলেছেন যে দারুণভাবে ওটা নিন্দা করেছে এবং বলেছেন যে আমরা মধ্যস্থতা করতে রাজি। এখন যে বিষয়টা হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকা যেভাবে মানে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করার জন্য তারা ইরানের নিউক্লিয়ার বিষয়টা বারবার সামনে নিয়ে আসছে। আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে পরিমাণ মানে পুরা মিডল ইস্টে, ব্যারিস্টার সরোয়ার ভালোভাবে ব্যাখ্যা করেছেন যে পুরা মিডল ইস্ট হচ্ছে আমেরিকার পকেটে চলে গেছে, অন্যান্য দেশগুলো। আর জর্ডান তো মাশাআল্লাহ তার আকাশ সীমার উপর দিয়ে কোনো ইরানি প্রজেক্টাইল যেতে দিবে না, সেই জন্য তাদের বিমান বাহিনী দিয়ে এদেরকে মারছে। সুতরাং সে শুধু মানে এন্টি ইরান যতগুলো অ্যাপ্রোচ সবগুলোই জর্ডান এটা নিয়েছে। এখন ইরান হচ্ছে একটা দেশ যে 1979 সালে ইরাক কর্তৃক আক্রান্ত হওয়ার পরে তার প্রতিরক্ষা ব্যবস্থা নতুন ভাবে বিন্যাস করা শুরু করে। দুটা বিষয়ে তারা খুব বেশি জোর দেয়। একটা হচ্ছে ইসলামিক রেভলিউশনের পর তাদের শিক্ষা ব্যবস্থাটাকে পুরো পুনর্বিন্যাস করে, এবং তার ফলে আপনি অবাক হবেন যে ইরানে বর্তমানে যে রিসার্চের যে গ্রেডিং, ওয়ার্ল্ড গ্রেডিং ইজ ভেরি হাই। প্রথম 10টা প্রতিষ্ঠানের মধ্যে ইরানের প্রতিষ্ঠান আছে বোধহয় 2টা, আর ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটির মধ্যে এদের অনেকগুলো ইউনিভার্সিটি আছে। এবং তার ফলে ইরান তার নিজস্ব সক্ষমতা ডেভেলপ করছে। এখানে অতি গুরুত্বপূর্ণ বলা যে ইরান হচ্ছে একমাত্র দেশ ওই অঞ্চলে যার জনসম্পদ আছে, জনশক্তিও আছে, মানে প্রায় 10 কোটির কাছাকাছি তাদের জনবল, এবং এইগুলো হচ্ছে তারা দক্ষ জনবল। আর প্রাকৃতিক সম্পদের বিরাট সম্ভার ইরানের, তেলের জ্বালানি তেল বলেন, গ্যাস বলেন, এবং সর্বশেষ যেটা খবর পাওয়া গেছে সেটা হচ্ছে লিথিয়ামের হিউজ ডিপোজিট পাওয়া গেছে। সো এত প্রাকৃতিক সম্পদ, দক্ষ জনসম্পদ, এইটাকে মানে ইসরায়েলের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। সেজন্য তারা ওই একটা অজুহাত খুঁজে। আমি কিছুক্ষণ আগে একটা দেখলাম যে ইসরায়েল তার সমকক্ষ হোক, তার প্রতিদ্বন্দ্বী কেউ হোক, ওইটাতে কোনোভাবেই সে চায় না। এবং ইসরায়েল হচ্ছে বলা হচ্ছে যে আমেরিকার 51st স্টেট, কিন্তু এটাই হচ্ছে আমেরিকা। যেমন সিনেটের প্রায় 80% এবং কংগ্রেসের তারা ইসরায়েলকে সমর্থন করছে। তবে আসার কথা হচ্ছে যে আমেরিকার সর্বশেষ যে জরিপ হয়েছে যুদ্ধের ব্যাপারে, আমেরিকা যাতে জড়ায় না পড়ে সেই জন্য 60% সেটা রিপাবলিকান বলেন, তারপরে যারা নিরপেক্ষ তারা বলেন, বা রিপাবলিকান, এখানে এটা হলো একটা দিক। আরেকটা জিনিস হচ্ছে আপনি ইসরায়েল চিন্তা করে নাই যে তারা এই পরিমাণ আক্রমণের মানে প্রতিঘাতের শিকার হবে। তাদের মোসাদ হেডকোয়ার্টার ডাউন, তাদের মিলিটারি হেডকোয়ার্টার ডাউন, তাদের সবচেয়ে বড় পোর্ট হাইফা ডাউন, ইলেকট্রিসিটি ডাউন, এবং তেল আবিবের ইভেন নেতানিয়াহুর বাড়ির ওখানে গোলা গেছে। এখন তারা যে পরিমাণ সেন্সর করছে যে তাদের ড্যামেজ গুলো যাতে একটা নেগেটিভ রিপারকেশন না হয়, সেই জন্য তারা মানে খুব বড় ধরনের সেন্সর করছে, তথ্য আসতে দিচ্ছে না। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইসরায়েল হচ্ছে অভিবাসীদের দেশ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওরা ওখানে গিয়ে যায় এবং তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়।
এখন গাজা কনফ্লিক্টের পরে তারা অনেকেই চলে গিয়েছিল, তারা আর ফেরত আসবে বলে মনে হয় না। আবার এই বর্তমানে যেটা হচ্ছে, কারণ ইসরায়েল কোনো সময় 1948 সালে মানে প্রাতিষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরে আজ পর্যন্ত তারা এই ধরনের হামলার সম্মুখীন হয়নি। তারা মেরেছে, অন্যকে মেরে আনন্দ পেয়েছে, কিন্তু নিজেরা মরেনি। এবং ইসরায়েলি একটা লাইভ দুটা আমি উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে ইলান শিজাত নাকি একজন ইসরায়েলি সৈনিক, তাকে মানে জীবিত ফেরত পাওয়ার জন্য তারা অনেক দিন দরবার করে অনেক ফিলিস্তিনি বন্দীদেরকে মুক্তি দিয়েছিল। এটা হচ্ছে জীবিত একজন ফেরত পাওয়ার জন্য। আর একজন মৃত মানুষ, তাদেরকে ফেরত পাওয়া, তার দেহাবশেষ ফেরত পাওয়ার জন্য এরকম অনেক বন্দীকে ফেরত দিয়েছে। অর্থাৎ ইসরায়েলেরা এই ক্যাজুয়ালিটি সহ্য করতে পারে নাই। এবং এই যুদ্ধে বলা হচ্ছে যে এখন পর্যন্ত ইরানের 200-র উপরে লোক মারা গেছে এবং আহত হয়েছে অনেক, কিন্তু ইসরায়েলেরও অনেক নিহত হয়েছে এবং আহত হয়েছে। প্রকৃত সংখ্যা আমরা জানি না, নিহত সংখ্যা অন্তত 20-এর কাছাকাছি, আহত অনেক বেশি। সো এই হচ্ছে এই অবস্থা। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস একটু এই পর্বে আমি একটা যোগ করতে যাচ্ছি, সেটা হচ্ছে রাশিয়া আসলে ইরানের কাছ থেকে অনেকভাবে বেনিফিটেড হয়েছে, বিশেষ করে তার ইউক্রেন যুদ্ধের সময়। এবং এই যে আপনার ইসরায়েল রাশিয়াকে বিপর্যস্ত করার জন্য ইউক্রেনকে সহায়তা করছে, আবার এদিকে ওই যে তার স্ট্র্যাটেজিক বোম্বারের উপরে আক্রমণ করেছে, যেটা একেবারে সমস্ত ইন্টারন্যাশনাল লয়ের লঙ্ঘন। কারণ এই বিমানগুলো চুক্তি অনুযায়ী, আমেরিকার সাথে চুক্তি অনুযায়ী এই বিমানগুলো যে ব্যবহার হচ্ছে না, দৃশ্যমান ভাবে বাইরে রাখা ছিল। এবং ওই একই টেকনিক ফলো করে তারা এই যে বিভিন্ন গাড়ি টাড়ি এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টস গুলো তারা ছোট ছোট করে নিয়ে গিয়ে এক জায়গায় অ্যাসেম্বল করে, তারপরে সেখানে অ্যাসেম্বল করে তারপরে সেগুলোকে তারা কার্যকরী করছে। তো এইভাবে আপনার আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, একটু দয়া করে, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা ইগনোর করছি। ইরানে গোলাবারুদের ঘাটতি আছে বলে মনে হয় না, মিসাইলের ঘাটতি এখনো হয়নি, কিন্তু তার যেটা সবচেয়ে বেশি দরকার, ব্যাটেল ফিল্ড ইন্টেলিজেন্স। অর্থাৎ তারা যে গোলা ছুটছে সেগুলোর ইম্প্যাক্ট কি, মানে রিয়েল টাইম মনিটরিং, এবং সেই সহায়তা আপনার এই যে রাশিয়া বা চীনের মাধ্যমে তারা পাচ্ছে। আমরা ইন্টারনেট, জিপিএস আমেরিকান, ইউরোপিয়ানদের একটা আছে, রাশিয়ার একটা আছে, আর চীনের আছে বাইডু। এই রাশিয়ার বাইডুর এটা ইম্প্রোভাইজ করে এই আপনার হুতিরা ইসরায়েলে করছে, মিসাইল মারতেছে, হাইপারসনিক মিসাইলও মারছে। এবং ইরান হাইপারসনিক টেকনোলজি তারা মাস্টার করেছে। উল্লেখ্য, আমেরিকা কিন্তু এখন পর্যন্ত হাইপারসনিক মিসাইল তাদের ইনভেন্টরিতে নাই। সুতরাং ইরান কোনোভাবেই একটা খেলনা প্রতিপক্ষ না। আর একটা কথা অতি জরুরি আমাদের বিবেচনা করা দরকার, আমেরিকার হিস্ট্রিতে 92% সময় তারা বিভিন্ন প্রকারের যুদ্ধ বিগ্রহে জড়িত। শুধুমাত্র সেকেন্ড ওয়ারের আগে অল্প সময় তারা মোটামুটি কোথাও কনফ্লিক্টে জড়িত হয়নি। এখন যে পার্ল হারবার, জাপানিরা পার্ল হারবারে আমেরিকান অ্যাসেট ধ্বংস করার পরেই আমেরিকা জড়িয়ে যায় 1941 সালের ডিসেম্বর মাসে। সেই সময়ের তার ফলে আমেরিকা চলে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা সরাসরি জড়িত হওয়ার ফলে যুদ্ধের মোড় ঘুরে যায়। ঠিক একই কাজ আমি আমেরিকান খুব রিলায়েবল এবং যার কথা সবাই শোনে, কর্নেল ম্যাকগ্রেভার, উনি বলছেন যে এটা হয়তোবা ইসরায়েলের জন্য ওই পার্ল হারবার এপিসোড হতে পারে। তো আমার এই পর্বে আমাকে অনেক সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ।